9ই ডিসেম্বর বৃহস্পতিবার বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিন। নারী শিক্ষায় তার অবদান নিয়ে স্বাধীনতার পর তাকে নিয়ে অনেকেই লিখেছেন। তাঁদের মধ্যে একজন হলেন পূবের কলম পত্রিকার সম্পাদক ও প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান। বেগম রোকেয়াকে নিয়ে কি বললেন আহমেদ হাসান ইমরান, শুনুন। 9 ডিসেম্বর এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই দিনটিতে নারী শিক্ষার অগ্রদূত, বিশেষ করে মুসলিম মেয়েদের নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন এবং মৃত্যুদিন। এই মহিষী মহিলা তিনি অনেক কাজ করেছিলেন। একদিকে তিনি ছিলেন শিক্ষাক্ষেত্রে নারী শিক্ষার একজন পাইওনিয়ার। আমি এটা হিন্দু মুসলিম উভয় সমাজকে মিলিয়ে বলছি, কারণ সেই সময় ধরা যাক 1880 সালে তার জন্ম, এবং ধরা যাক যে তিনি কাজ শুরু করেছিলেন 1902 সাল বা 3 সালে বা 4 সালে তিনি তার কাজ শুরু করেছিলেন। সাখাওয়াত মেমোরিয়াল স্কুল তিনি তার স্বামীর মৃত্যুর পর প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই সময় নারীদেরকে নিয়ে স্কুল তৈরি করা, বিশেষ করে মুসলিম মেয়েদেরকে নিয়ে, খুবই কঠিন কাজ ছিল। কিন্তু যেভাবে মুসলিম মেয়েদেরকে ইসলাম বিরোধী অবরোধ প্রথার মধ্যে তাদেরকে আটকে রাখা হতো, বেগম রোকেয়াকে তা খুব ব্যথিত করেছিল। যে হজরত মুহাম্মদ তো কথা বলেননি, বরং তিনি বলেছিলেন যে শিক্ষা নারী ও পুরুষ উভয়ের জন্য ফরজ। অথচ এখানকার সমাজে আমরা দেখতে পেতাম কুসংস্কারের বশবর্তী হয়ে মুসলিম মেয়েদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হতো। এবং হিন্দু সমাজের অবস্থা খুব বেশি ভালো ছিল না সেই সময়। 1901-2 সালের দিকে তাদেরও অনেক সমস্যার মোকাবিলা করতে হতো, কিন্তু মুসলিমদের সমস্যাই সব থেকে বেশি ছিল। তাই বেগম রোকেয়ার পণ ছিল যে মুসলিম মেয়েদেরকে অ-ইসলামী অবরোধ প্রথা থেকে তিনি বের করে আনবেন এবং তাদের মধ্যে শিক্ষার আলোর দ্যুতি তিনি ছড়িয়ে দেবেন। এবং সারা জীবন যে কদিন তিনি বেঁচে ছিলেন তিনি ছিলেন এই লক্ষ্যে অবিচল। এবং আমরা দেখতে পাই যে তিনি সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেছেন। এই স্কুল বহুবার স্থান পরিবর্তন করেছে, 2-3 বার তো বটেই, এবং তিনি মেয়েদেরকে সেখানে আবাসিকও রেখেছেন এবং রেখে চেষ্টা করেছেন এই স্কুলটিকে আরও ক্রমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং তার খুব বিরোধিতা হয়েছিল মুসলিম সমাজ থেকেই। এবং দেখা যায় সে সময় রাজনীতিবিদ, তিনি খুব অভিজাত বংশের মেয়ে ছিলেন। তার বহু আত্মীয় স্বজন, যেমন গজনবী সাহেব, তিনি মন্ত্রী ছিলেন, কিন্তু তিনিও বেগম রোকেয়ার নারী শিক্ষার ক্ষেত্রে এই যে প্রচেষ্টা তাকে সমর্থন করেননি। সমাজের অন্য ব্যবসায়ী, বড়লোক, রাজনীতিবিদ, আমি তো একটু আগেই বললাম, তারা একে সমর্থন করেননি, বরং বিরোধিতা করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে মৌলানারা, যাদেরকে আমরা মনে করি যে এর বিরোধিতা করার কথা বা বিরোধিতা করবেন, তারা কিন্তু বেগম রোকেয়াকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন নারী শিক্ষার প্রতি এবং নারী শিক্ষার ক্ষেত্রে তিনি যে চেষ্টা করেছেন। এদের মধ্যে একজন হচ্ছেন মৌলানা আকরম খান, যিনি অনেক বইপত্র লিখেছেন, যিনি রাজনীতিও করতেন। একই সঙ্গে মৌলানা আকরম খান কংগ্রেস এবং মুসলিম লীগের তিনি সভাপতি হয়েছিলেন বাংলার। তো তিনি সাপোর্ট করেছিলেন। মৌলানা মুজিবুর রহমান, তিনি তাকে সাপোর্ট করেছিলেন। অথচ যারা শিক্ষিত, যারা ইংল্যান্ড থেকে পড়ে এসছেন, এই ধরনের লোকেরা তার বিরোধিতা করে। বেগম রোকেয়ার ক্ষেত্রে আরেকটা কথা উল্লেখযোগ্য যে বিদ্যাসাগর তিনি অনেক কাজ করেছিলেন, সমাজ সংস্কারের কাজ করেছিলেন, বিধবা বিবাহ রোধ করার চেষ্টা করেছিলেন, এবং আরও বইপত্র তিনি লিখেছেন। বর্ণপরিচয়ের কথা তো আমরা সবাই জানি। আরও নিবন্ধ প্রবন্ধ তিনি লিখে তিনি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, হিন্দু সমাজকে। তো তিনি কিন্তু বহু বড় বড়, যারা বলতে পারো বিজনেসম্যান সেই সময় ছিল আমাদের, তাদের সহায়তা পেয়েছিলেন। আর অন্যান্যরা বিদ্যাসাগরের সমর্থনে বেশ কিছু তৎকালীন বিখ্যাত পুরুষ এগিয়ে এসেছিলেন। কিন্তু বেগম রোকেয়া কাজ করেছেন একাকিনী, কেউ তাকে সাপোর্ট করেনি। তিনি একাই তার আন্দোলনকে নিয়ে এগিয়ে চলেছেন। একটা স্কুল প্রতিষ্ঠা যে কত কষ্টের, তা আজকের দিনেও আমরা বুঝতে পারি। সেই বেগম রোকেয়া স্কুল প্রতিষ্ঠা করেছেন, মেয়েদেরকে ঘর থেকে বের করে এনে হিজাবের মধ্যে রেখে তিনি তাদেরকে পড়িয়েছেন। তিনি বলতেন
যে অবরোধ প্রথা খারাপ, কিন্তু শালীন পোশাক পরা, হিজাব পরা কোনো মতেই খারাপ নয়, বরং তিনি তাকে সমর্থন করেছেন। তিনি ছিলেন একজন ইমানদার মুসলিমা। আমরা যদি তার একটা লেখা পড়ি, ধ্বংসের পথে বঙ্গীয় মুসলমান, তাহলে দেখব যে স্বজাতির জন্য তার কত ভালোবাসা ছিল, তিনি কিভাবে তাদের উন্নতি চেয়েছিলেন, তাদের শিক্ষার আলোকে আলোকিত করতে চেয়েছিলেন, সেটা আমরা ওই নিবন্ধ থেকে বুঝতে পারি। তবে তিনি ছিলেন একজন মহিষী নারী। কত দিকে যে তিনি কাজ করেছেন তা বলে বোঝানো অসম্ভব। তিনি বই লিখেছেন, কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন এবং সমাজ পরিবর্তনের তিনি বার্তা দিয়েছেন, এটা আমরা সকলেই জানি। এবং আমার সবথেকে ভালো লাগে যে তিনি যে কষ্ট করে তার এই অভিযান চালিয়েছেন সেটা আমরা জানি। তিনি একবার তার একটা প্রবন্ধে লিখেছিলেন যে আমার একটা সন্তান ছিল, কিন্তু শিশুকালেই সে মারা যায়। তার মা ডাকটাও আমি ভালো করে শুনতে পাইনি। তাকে যে বুকে কোলে করে মানুষ করব সেটাও আমার পক্ষে সম্ভব হয়নি। তো আমার এক্ষেত্রে আমার কোনো সন্তান নেই, কিন্তু আমরা জানি যে আমরা রয়েছি তার সন্তান, যাদের জন্য তিনি কাজ করেছিলেন। এমন সন্তান বাংলাদেশ, অসম এবং আমাদের এই পশ্চিম বাংলায় ছড়িয়ে আছে। আর আরেকটা কথা বলবো যে বেগম রোকেয়ার কাজের প্রভাব, তিনি যে মেয়েদের জন্য কাজ করতে চেয়েছিলেন, তিনি তৎকালীন অমুসলিম মেয়েদের সঙ্গে মিলে কাজ করতেন। তখন যে বিখ্যাত যারা ছিলেন তাদের সঙ্গে তিনি মুসলিম মেয়েদেরকে সংঘবদ্ধ করার জন্য আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম বলে একটি সংগঠন তিনি গড়ে তুলেছেন। সেই সময় আপনাদের ভাবতে হবে তো যে কোন সময় এটা, আমরা এখনও পশ্চিমবাংলায় মুসলিম মেয়েদের কোনো ভালো সংগঠন নেই। তাই বলবো তিনি একজন মহিষী নারী ছিলেন, সমাজ পরিবর্তনের চেষ্টা করেছিলেন, একথা ঠিক। তখন অখণ্ড বাংলা ছিল। বাংলাদেশের রংপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, পায়রাবন্দ গ্রামে। তারপরে তিনি নিজেকে তৈরি করেছিলেন তার ভাই ও বোনের দ্বারা, বোন করিমুন্নেসার দ্বারা, তাদের সাহায্যে তিনি তৈরি করেছিলেন সেই প্রচণ্ড পর্দা প্রথার মধ্যেও। তারপর তার কর্মক্ষেত্র হয়ে পড়ে কলকাতা, এবং কলকাতায় তিনি তার স্কুলগুলি চালিয়েছিলেন। স্কুল বলতে আমি বলতে চাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাকে স্কুল শিফট করতে হয়েছে। বর্তমানে যে স্কুলটি রয়েছে খুব বিখ্যাত স্কুল, সাখাওয়াত মেমোরিয়াল যে স্কুল, যেটা তিনি তার স্বামীর নামে উৎসর্গ করেছেন, সেটা লর্ডসিনা রোডে রয়েছে। 9 ডিসেম্বর জন্মদিন এবং মৃত্যুদিন। তার এই দিনটিকে আমাদেরকে স্মরণীয় করে রাখতে হবে। এই দিনে তার জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তার জান্নাতের জন্য। এবং এই দিনটিকে আমরা ঘোষণা করতে পারি নারী শিক্ষা দিবস হিসাবে। শিক্ষা দিবস আমাদের আছে, কিন্তু নারী শিক্ষা দিবস আছে কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু বেগম রোকেয়ার জন্মদিন ও মৃত্যুদিনকে যদি আমরা নারী শিক্ষা দিবস হিসাবে ঘোষণা করতে পারি, আমার মনে হয় যে সেটা একটা খুব বড় কাজ হবে। আজকেও নারীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে রয়েছে অনেক অসুবিধা। এই অসুবিধা আমাদেরকে কাটিয়ে তুলতে হবে। আর তার যে বইগুলো রয়েছে, বাংলা একাডেমি প্রথম তার বই প্রকাশ করে, রচনাবলী প্রকাশ করে। তারপরে এখানে বিশ্বকোষ পরিষদ, পার্থ সেনগুপ্ত, তিনি বেগম রোকেয়ার নামে পাগল ছিলেন যে বেগম রোকেয়ার অবদানকে আমাদের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। তো তার এই রচনাবলীকে একত্রিত করে বাংলা একাডেমি ঢাকার তারা প্রথমে একটা বেগম রোকেয়ার রচনাবলী প্রকাশ করে। পরবর্তীতে আমাদের পশ্চিমবাংলায় অনেক পরে বিশ্বকোষ পরিষদ, পার্থ সেনগুপ্ত যার প্রধান ছিলেন, তিনি বেগম রোকেয়ার খুবই ভক্ত ছিলেন। তো তিনি বেগম রোকেয়ার আরেকটি রচনাবলী আমাদের পশ্চিমবাংলা থেকে প্রকাশ করেছেন পার্থ সেনগুপ্ত, তাকে আমি শ্রদ্ধা জানাই। দ্বিতীয় আরেকটা কথাই বলতে চাই যে বেগম রোকেয়া যে শিক্ষা আন্দোলন করেছিলেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের মাধ্যমে, তার প্রভাবে এখন তার সুফল পাচ্ছে বাংলাদেশ, অসম এবং খানিকটা অল্প হলো পশ্চিমবাংলাও। বাংলাদেশে তার প্রচুর ছাত্রী, তারা বিভিন্ন পদে বড় বড় পদ তারা হোল্ড করেছেন। নারী শিক্ষার ক্ষেত্রে তারা বিরাট ভূমিকা রেখেছেন, সমাজসেবার ক্ষেত্রেও তারা ভূমিকা রেখেছেন। অসমও তার প্রভাব ছড়িয়ে পড়েছিল। কিন্তু খুব দুঃখের কথা যে এই মহিষী মহিলার যে স্মৃতি, তা আমরা এপার বাংলায়
আমি আগেই বলেছি যে কলকাতা ছিল তার কর্মক্ষেত্র, আমরা ধরে রাখতে পারিনি। তিনি যখন 1932 সালে মারা যান, 9 ডিসেম্বর খুব ভোরে ফজরের নামাজ পড়ার জন্য তিনি উঠেছিলেন এবং সেখানেই অজু করার পর তিনি যখন জায়নামাজে বসেন, সেই সময় তার অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বেগম রোকেয়া মারা যান। তাকে তার জানাজা হয় কলকাতার বুয়ালি হোস্টেল বলে একটি হোস্টেল আছে কাইজার স্ট্রিটে, শিয়ালদার কাছে। সেখানে একটা মসজিদে নিচে প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং তারপর তাকে কবর দিতে নিয়ে যাওয়া হয় সোদপুরে তার এক আত্মীয় আব্দুর রহমানের বাড়িতে, বাগান বাড়িতে। সেই বাগান বাড়িতে তার কবর দেওয়া হয়, কিন্তু তার কবরটি নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা তন্ন তন্ন করে খুঁজেও আমরা তার কবরের সন্ধান পাইনি এবং আব্দুর রহমানের যে বাগান বাড়িতে তাকে কবর দেওয়া হয়েছিল তারও সন্ধান পাওয়া যায়নি। ভারত ভাগের সময় ওই অঞ্চল থেকে মুসলিমরা চলে গেছিল, ফলে সেটা বলতে পারেন যে বিলীন হয়ে গেছে। আমরা তার কবরটিকেও রক্ষা করতে পারিনি। এটা আমার খুব দুঃখের লাগে যে আমরা কবর জিয়ারত করারও আমরা সুযোগ তৎকালীন সময় এবং পরিবেশে এমন একটা অবস্থা হয় যে আমরা আর পাবো না। আর একটা কথা বলবো যে পশ্চিম বাংলা থেকে তার স্মৃতি প্রায় বিলীন হয়ে যাচ্ছিল এবং তখন গৌরী আইয়ুব, যিনি খুব বড় একজন বুদ্ধিজীবী ছিলেন, আমরা সকলেই তাকে জানি, আবু সৈয়দ আইয়ুবের স্ত্রী, তিনি একটা নিবন্ধ লেখেন বেগম রোকেয়া সম্বন্ধে, সম্ভবত 1980 সাল বা 81 সালে। আর আমি আমাদের কলম পত্রিকায় তার 1 বছর বা 2 বছর পর 1984 সালে আমিও তার সম্বন্ধে একটা বড় প্রবন্ধ লিখি। এরপরেই কিন্তু বেগম রোকেয়া সম্বন্ধে খানিকটা সচেতনতার সৃষ্টি হয় এবং মানুষ তাকে জানতে পারে। তাকে প্রচার করা হয় অনেক সময় যে তিনি ইসলাম বিদ্বেষী ছিলেন, ধর্ম বিদ্বেষী ছিলেন। এই কথাটা মোটেই সত্য নয়। তিনি নিজেই লিখে গেছেন যে আমি কত শান্তি পাই যখন আল্লাহর বাণী কোরআন শরীফ পড়ি। তিনি হাদিসও পড়ে খুব আনন্দ পেতেন, মানুষকে বলতেন যে তোমরা হাদিস পড়ো, শিক্ষা লাভ করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী তিনি চাইতেন যে তার স্কুলের সবাই পড়ুক এবং তার থেকে শিক্ষিত হোক। বেগম রোকেয়া চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার স্মৃতি এবং এই স্মৃতিকে আমরা স্মরণ করছি 9 ডিসেম্বর, যেদিন তার জন্মদিন, যেদিন তার মৃত্যুদিন। এবং আমরা আশা করব যে তিনি যে শিক্ষা ছড়াতে চেয়েছিলেন, তিনি ছিলেন খুবই অসাম্প্রদায়িক এবং তার একটা তারিণী আশ্রম সম্ভবত বলে একটা গল্প আছে, নামটা ভুল হতে পারে। তাতে দেখা যায় তার আশ্রমে তিনি সব জাতি এবং ধর্মের মেয়েদেরকে নিয়ে এসছেন এবং তাদেরকে শিক্ষা দিচ্ছেন, তাদেরকে স্বাবলম্বী করার জন্য তিনি একই ছাদের তলায় চেষ্টা করছেন, যার মধ্যে মুসলিম রয়েছে, হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, এরা সব রয়েছে। তো এই ধরনের যে আশ্রমের কল্পনা, এটাই তো আসল ভারতবর্ষ। কিন্তু দুঃখের সঙ্গে মনে হয় যে আজকের দিনে যে বিভাজনের রাজনীতি আমরা দেখছি, সমাজকে কলুষিত করার যে চেষ্টা হচ্ছে, তাতে মনে হয় যে বেগম রোকেয়ার যে শিক্ষা, তার আজ ভারতবর্ষে বেশি বেশি করে তার প্রয়োজন রয়েছে। তাকে আমরা হৃদয়ে রাখব এবং তার জন্মদিন ও মৃত্যুদিনকে নারী শিক্ষা দিবস হিসাবে আমরা পালন করার চেষ্টা করব।